হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা কেমন আছো বলো। আমরা আজকে এই চ্যাপ্টারটার লাস্ট দিনে এসে পৌঁছেছি। যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম অনেকটা আগে। প্রত্যেকটা টপিক তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। দেখো, আমরা রাসায়নিক সমন্বয় এবং তার কার্য সাধন এই চ্যাপ্টারটার মধ্যে পড়ছিলাম। এর মধ্যে আমরা প্রত্যেকটা তোমার গ্ল্যান্ডস বা গ্রন্থিগুলো সম্বন্ধে আলোচনা করেছি। পিটুইটারি গ্রন্থি, সেটা অগ্নাশয় গ্রন্থি, সেটা অ্যাড্রিনালিন গ্রন্থি বা থাইরয়েড গ্রন্থি। ক্লাস শুরু করার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করি আমাদের আজকের এই স্পেশাল সেশন। কোয়েল, সুমনা, সোহম, দেবাশিস, আকাশ, মোনালিসা, কৃষ্ণেন্দু, সূর্যকান্ত, তিয়াশা, বনানী, কিঙ্কর, মৌ, তাপসী, সোমা, দেবদাস, গৌতম, সোনালী, কমল, অপর্ণা, সুজাদিন, তন্ময়, গৌতম, বর্ষা, প্রদীপ, আলিভিয়া, তোমাদের সবাইকেই, এছাড়া যারা এখন লাইভে আছো তাদের সবাইকেই, এবং যারা পরের ভিডিও ক্লাস দেখবে হয়তো কোনো কারণে লাইক করতে পারছো না ক্লাসটা, তাদের সবাইকেই বলি। আর এটাও বলি, আমরা এই ক্লাসটা যেহেতু বোর্ড প্লাস মেডিকেল, আমরা কিন্তু এই ক্লাসটা একটা সঠিক প্ল্যানিং মাফিক করব, যার মাধ্যম দিয়ে আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের স্বপ্নের দোরগোড়ায়। তাহলে চলো আজকে আমরা শুরু করি আমাদের স্পেশাল এই টপিক রাসায়নিক সমন্বয় এবং তার কার্য পদ্ধতির উপর। আজকে আমরা প্রথম যেটাকে নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অমোরা বা প্লাসেন্টা। অমোরা এবং প্লাসেন্টা কিন্তু এটা একটা টেম্পোরারি গ্ল্যান্ড, মানে এটা সব সময় থাকে না। জীবনের একটা নির্দিষ্ট সময় যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয় তখনই এই অমোরা বা প্লাসেন্টার গ্রন্থিটার কার্যকারিতা আমরা বুঝতে পারি। এবার অমোরা এবং প্লাসেন্টার কি কাজ করে, এটাই আমাদের মেইন কোশ্চেন, সেটা আমরা একটু দেখি। এখান থেকে অমোরা বা প্লাসেন্টা থেকে অনেক তার গ্যাসীয় আদান প্রদান এই ধরনের অনেক কাজ আছে, কিন্তু আমরা যেটাকে নিয়ে কনসেন্ট্রেট করব সেটা হচ্ছে এই অমোরা বা প্লাসেন্টা থেকে কোন কোন ধরনের হরমোন তৈরি হয় সেইটা। এটা আমাদের মেডিকেল লেভেলেরও একটা তাহলে ভালো কোশ্চেন। কি কি সেটা? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, যেটাকে আমরা HCG বলছি, এছাড়া হিউম্যান প্লাসেন্টিয়াল ল্যাক্টোজেন, এছাড়া প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন ওভারির কর্পাস লুটিয়াম থেকেও যেমন তৈরি হয় ঠিক তেমন তৈরি হয় প্রোজেস্টেরন অমোরা বা প্লাসেন্টা থেকে। এমসিকিউ কোশ্চেনে আসতে পারে এটা। এছাড়া ইস্ট্রোজেন, এটাও যেমন ডিম্বাশয় থেকে তৈরি হয় ঠিক তেমন ভাবে প্লাসেন্টা থেকে তৈরি হয়। তাহলে অমোরা বা প্লাসেন্টা থেকে উৎপন্ন চারটে গুরুত্বপূর্ণ হরমোন, যেটা আমাদের একজন মহিলা বা স্ত্রী দেহ মধ্যে মেনলি দুগ্ধ উৎপাদনে তা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে, মানে কার্যকারিতাকে কন্ট্রোল করে বা রেগুলেট করে। আর প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেন, যেটা একজন ফিমেল বা মহিলাদের যেটা যৌন যে কার্যক্ষমতা সেইগুলোকে কন্ট্রোল বা নিয়ন্ত্রিত করে। আমরা তোমাকে আগের দিন কিছু কোশ্চেন দিয়েছিলাম, ইনসুলিনের কাজ লেখো, মিনারেল কর্টিকয়েডস এবং গ্লুকোকর্টিকয়েডস এর পার্থক্য লেখো। এটাও দিয়ে দিয়েছিলাম অ্যাড্রিনালের কাজ লেখো। তোমরা অনেকেই কোয়েল, তাই তো, হোমওয়ার্ক তো তোমরা করেইছো, সবাই করোনি নিশ্চয়ই, কিন্তু আমার অনেক স্পেশাল স্টুডেন্টরা তারা কিন্তু হোমওয়ার্ক করেছে, তারা আজকে স্পেশাল ক্যাটাগরিতে চলে যাচ্ছে। এই জন্য তাদের জন্য আমরা আরো স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করার কথা ভেবেছি তাদেরকে নিয়ে। যারা সেই প্ল্যান্ট বসিয়েছিলে, মনে আছে তোমাদের গাছ একটু একটু করে বড় হচ্ছে, তো তোমরা সেই আমার স্পেশাল স্টুডেন্ট যারা একটা আমার কথা শুনে গাছ বসিয়েছিলে, গাছটাকে যারা রক্ষণাবেক্ষণ করছো, তাদের জন্য আমাদের স্পেশাল কিছু হতে চলেছে কিছুদিন পরে। কারণ তারা স্পেশাল বলে গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে, তবেই তুমি স্পেশাল হবে। বুঝতে পারছো? আমরা আসছি তোমাদের জন্য। তারপর আজকে একটুখানি একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করি। চলো, হরমোনের কার্য পদ্ধতি, মানে হরমোনগুলো কেমন ভাবে কাজ করে। আমরা হরমোনের কার্য পদ্ধতি যখন বলছি, আমরা মূলত দুটো হরমোনের কথা বলছি। একটা হরমোন প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি, আর একটা হরমোন সেটা তোমার লিপিড জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এই দুটো হরমোনের কার্য পদ্ধতি এক নয়। তার কারণ আমাদের কোষ পর্দা লিপিডস দিয়ে তৈরি,
সেই কারণের জন্য লিপিড জাতীয় হরমোনগুলোর কার্যপদ্ধতি একটু অন্য টাইপের। কি অন্য টাইপের সেটা চলো একটু আলোচনা করি। প্রথম আমি বলি প্রোটিন বা পলিপেপটাইড হরমোন, সেই হরমোনগুলো যেমন আমি তোমাকে উদাহরণ হিসেবে দিতে পারি FSH, ফলিকেল স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটা কোথা থেকে খরিত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। কোন পিটুইটারি গ্রন্থি থেকে? অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে। যদি আমরা একটা স্ত্রীলোকের দেহের কথাই ভাবি, এই FSH তার টার্গেট অর্গান কোথায়? কোথায় গিয়ে FSH কোন অর্গান বা অঙ্গে গিয়ে তার কার্য দেখায়? সেটা হচ্ছে ডিম্বাশয়। এবার একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, পিটুইটারি গ্রন্থি আছে মাথার এখানে, ডিম্বাশয় তো অনেক নিচে। এবার ওখান থেকে অর্থাৎ মাথা থেকে ডিম্বাশয়ে FSH হরমোনটা যাবে কি করে? যাবে রক্তের মাধ্যম দিয়ে। কিন্তু রক্তের মাধ্যম দিয়ে যেতে গেলে তো বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেই রক্তের সঞ্চারণ ঘটে, তাহলে প্রত্যেকটা কোষের সঙ্গেই FSH হরমোনের সংযোগ হয়। কিন্তু কোন কোষের মধ্যে রিসেপ্টর প্রোটিন অবস্থিত না থাকার জন্য শুধু টাচ লেগে সেটা বেরিয়ে যায়, সেখানে গিয়ে সে অ্যাটাচমেন্ট হয় না। শুধুমাত্র ওই রিসেপ্টর প্রোটিন প্রেজেন্ট আছে FSH হরমোনের জন্য ডিম্বাশয়ের কোষে। সেই কারণের জন্যই ডিম্বাশয়ের কোষে FSH হরমোনটা যুক্ত হতে পারে, অন্য কোনো কোষে পারে না। তাহলে যেহেতু প্রোটিন জাতীয় হরমোনগুলো লিপিডে অদাব্য, তাই এটা হচ্ছে কোষের প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন মানে কোষ পর্দা। কোষ পর্দার মধ্যে কে বসে আছে? এটা হচ্ছে একটা গ্রাহক প্রোটিন, যেটাকে আমি বলছি রিসেপ্টর প্রোটিন। দেখো এই FSH প্রোটিনটা এই গ্রাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হলো, কিন্তু এই যে তোমার FSH হরমোন কোষের মধ্যে ঢুকতে পারলো না। কোষ পর্দার মধ্যে বসে থেকে ও একটা ইনফরমেশন সেন্ড করে দিল কোষের ভেতরে। কি সেই ইনফরমেশন? চলো আমরা দেখে নিই সেটাকে। দেখো কোষের সাইটোপ্লাজমের মধ্যে ছিল একটা জি প্রোটিন, এটা একটা প্রোটিনের নাম। সেই প্রোটিনটা সেই সিগন্যাল পেয়ে, কে সিগন্যাল দিল? FSH হরমোন সিগন্যাল দিল। সে অ্যাক্টিভেট হয়ে গেল, মানে সক্রিয় হয়ে গেল। কি হবে তাতে? এই জি প্রোটিন সক্রিয়করণের জন্য এই সাইক্লিক AMP বা ক্যালসিয়াম প্লাস প্লাস আয়ন রূপান্তর ঘটাতে সহায়তা করলো, অর্থাৎ সাইক্লিক AMP তৈরি হলো। কি হবে এটা? সাইক্লিক AMP তৈরি হয়ে কি হবে? হয়ে জৈব রাসায়নিক কিছু পরিবর্তন দেখা গেল কোষের মধ্যে। তার কারণের জন্য ওভারির, এটা তো ওভারির কোষের মধ্যেই ওর টার্গেট বা লক্ষ্য কোষ ছিল, অর্থাৎ ওভারির কোষের মধ্যে পরিবর্তন দেখা গেল। অর্থাৎ FSH হরমোন যেহেতু প্রোটিন জাতীয় হরমোন, এটা কোষের মধ্যে প্রবেশ না করে কোষ পর্দার মধ্যে অবস্থিত গ্রাহক প্রোটিনের সঙ্গে সংস্পর্শে এসে কি করলো? ক্যালসিয়াম আয়ন এবং সাইক্লিক AMP তৈরির মাধ্যমে পুরো কার্যপদ্ধতিটাকে কন্ট্রোল করলো। তাই তো ব্যাপারটা খুব ইজি না? একটু বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ নয়। বায়োলজি বোঝার সাবজেক্ট। এবার চলে আসি আমরা, কিন্তু যে হরমোনগুলো লিপিড দিয়ে তৈরি, আমি তোমাকে বলতেই পারি সেই হরমোনের একটা উদাহরণ যেটা হচ্ছে ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে গঠিত হয়? ডিম্বাশয় থেকে গঠিত হয়। এবার এর কোথায় কোথায় টার্গেট অর্গান আছে? ওকে, মেমরি বা স্তনের এর আলটিমেটলি কি আছে? এর গ্রাহক হচ্ছে এটা। কিন্তু এখানে কি হয় দেখো, যখন ইস্ট্রোজেন রক্তের মাধ্যমে পরিবাহিত হচ্ছে, তখন ও যখন স্তনের কোষের সঙ্গে অ্যাটাচমেন্ট হলো, ইস্ট্রোজেন হরমোনটা কি ঘটছে দেখো, কোষের ভেতরে ঢুকে পড়ছে।
এখানে গ্রাহক প্রোটিন তাকে বাধা দেওয়া তো দূরের কথা, যে ফসফোলিপিডস গুলো আছে সেও বাধা দিচ্ছে না। কেন বলো তো দিচ্ছে না? তার মেইন কারণটা হচ্ছে এই যে ফসফোলিপিডস দিয়ে তৈরি, কি বললাম? ফসফোলিপিডস মানে লিপিড দিয়ে তৈরি। আর এই যে তোমার হরমোন গুলো কি দিয়ে তৈরি? লিপিডস দিয়ে তৈরি। বলে না সে ভাই ভাইকে চেনে, এও ঠিক যেন নিজের লোককে চিনে নেয়। তাই সে ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর অর্থাৎ কোষের মধ্যে ঢুকলো, ঢোকার পর ও দেখলো নিউক্লিয়ার মেমব্রেন, যেটা নিউক্লিয় পর্দা, কিন্তু ওটাও তো লিপিডস দিয়ে তৈরি। ও দেখলো ও বাবা ও আমার নিজের লোক, চলো তাহলে ইস্ট্রোজেন হরমোন এখন চলে গেল নিউক্লিয়াসের ভেতরে। নিউক্লিয়াসের ভেতরে কি ছিল? ডিএনএ ছিল। সেই ডিএনএ এর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে ডিএনএ এর কার্যকারিতাকেও কন্ট্রোল করলো, করে ওই কোষের পুরো কার্যকারিতাকে নিয়ন্ত্রিত করতে থাকলো। এইভাবে লিপিড জাতীয় হরমোনগুলো কোষের মধ্যে প্রবেশ করে ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়ে তার কার্যপদ্ধতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে। খুব মজার না? আমরা আগে তাহলে পড়লাম দুটো হরমোনের কার্যপদ্ধতি। কোশ্চেনটা যদি তোমাদের দেওয়া হয় ঠিক এইভাবে ছবি এঁকে লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। এবার চলে আসি আমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য। সেটা হচ্ছে হরমোনের অনিয়মিত ক্ষরণজনিত রোগ। আমি আগেই বলেছি তোমাকে হরমোন খুবই ইম্পর্টেন্ট একটা সাবস্টেন্স আমাদের বডির পক্ষে, কিন্তু এই হরমোন যদি বেশি ক্ষরণ হয় বা কম ক্ষরণ হয় দুটোই প্রবলেম, দুটোই আমাদের বডিকে স্বাভাবিক রাখতে দেবে না। যেমন তোমাকে আমি অ্যাক্রোমেগালি একটা ডিজিজের কথা বলি। কাদের হয় বলো তো এই অ্যাক্রোমেগালি? এটা মেইনলি প্রাপ্তবয়স্কদের জন্য হয়। সোমাট্রপিক হরমোনের নাম পড়েছিলাম, এখানে সোমাট্রপিক হরমোন বেশি সিক্রেশন হয়, তখনই আমরা অ্যাক্রোমেগালি ডিজিজটা দেখব। কি সিমটম? চোয়ালের অস্থিবৃদ্ধি, মানে মুখ অনেক বড় হয়ে যাবে। বেসাল মেটাবলিক রেট সেটাও বৃদ্ধি পেতে থাকে। এটা হচ্ছে অ্যাক্রোমেগালির সিমটম। এবার আসি আমরা বামনত্ব, যেটাকে ইংলিশে কি বলবো? ডোয়ার্ফিজম বলবো। কি হয় এখানে? এটা এমনি অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে তুমি বেশি দেখতে পাবে, মানে বাচ্চাদের মধ্যে, অনেকটা মধ্য কৈশোর বাচ্চাদের মধ্যে। এটা তুমি এসটিএইচ সোমাট্রপিক হরমোনেরই অধিক ক্ষরণের জন্য কি সিমটম বা কি লক্ষণ দেখতে পাবে? এখানে দেখো দেহের বৃদ্ধি, আমি ভুল বললাম একটা। বামনত্ব সেটা হচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের, ঠিক, বাট আমি এটা মনে বললাম এসটিএইচ এর কম ক্ষরণের জন্য। এসটিএইচ এর কম ক্ষরণ মানে কম ক্ষরণ হওয়ার জন্য তখনই বামনত্ব, সেজন্য তো পেটে হয়ে যায় না, তখন সেজন্য আমরা কি বলছি? দেহের বৃদ্ধি খর্ব হয়, প্রাথমিক জননাঙ্গের বৃদ্ধি এবং কাজ হ্রাস পেতে থাকে। বামনত্ব মানে তার দৈর্ঘ্যটা অনেক কম হয়, তার হাইট অনেক কম হতে থাকে। বুঝে গেল ব্যাপারটা? কোয়েল, সুমনা, সোহম, দেবাশিস, আকাশ, বুঝে গেল? মোনালিসা, আলিভিয়া, প্রদীপ, বর্ষা, গৌতম, বুঝে গেল তো? দেখো এবার আরেকটা জিনিস দেখি, অতিকায়ত্ব, যেটাকে ইংলিশে বলে জাইগান্টিজম। কি হয়? অপ্রাপ্ত বয়স্কদেরই হয়। এসটিএইচ হরমোনের অধিক ক্ষরণের জন্য হয় এটা। দেহের বৃদ্ধি ঘটে প্রায় 8 ফুট পর্যন্ত, বুঝতে পারছো অনেক কতটা লম্বা, আর বিএমআরও বৃদ্ধি পেতে থাকে। 4 নম্বর ডিজিজটার কথা বলি, যেটা হচ্ছে কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম তুমি কি দেখবে? যেখানে গ্লুকোকর্টিকয়েড জাতীয় হরমোন অধিক ক্ষরণ হয় এখানে, তখনই আমরা কি ডিজিজ দেখছি? কুশিং সিনড্রোম। সোমা, রাজ, পর্ণেশ, ক্লিয়ার তো ব্যাপারটা? দেখো কি দেখবে? মুখমণ্ডলে ফ্যাট সঞ্চিত হতে থাকে কুশিং সিনড্রোমের জন্য। এবার চলে আসি ক্রিটিনিজম। তাদের হয় অপ্রাপ্ত বয়স্কদের জন্য হয়। কেন হয়? থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ হলে। বুঝে গেল ব্যাপারটা? বুঝে গেল মৃত্তিকা, প্রীতম, ঋতুশ্রী? রাইট, ওকে।
শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এটা, কারণ ক্রিটিনিজম আমি আগেই বলেছি এটা বাচ্চাদের মধ্যে হয়। তুমি শুধু শর্ট নোটের আকারে এই ইনফরমেশন মনে রাখবে, একটু মানে এইটাকে একটু ইলাবোরেট করে একটু বড় করে লিখে দেবে, তাহলে তোমার টিকা তৈরি। বুঝা গেল? তুমি কেমন ভাবে লিখবে? তুমি লিখবে সাপোজ কালে বয়স, তারপরটা তুমি লিখবে কারণ কেন হয় এটা, তারপরে লিখবে সিমটমস মানে লক্ষণ, এইভাবে পয়েন্ট করে এই পয়েন্টগুলোকে লিখে দেবে, তাহলেই হবে। রাইট? ওকে, এবার আসবো আমরা মিক্সেডিমা। মিক্সেডিমা হয় মেনলি প্রাপ্তবয়স্কদের মধ্যে। থাইরক্সিনের হরমোন কম ক্ষরণের জন্যই মিক্সেডিমা হয়। আর গ্রীবাতে অধিক স্ফীত হয়ে যায় এবং ক্ষুধামন্দ মানে খেতে ইচ্ছা করে না, এই ধরনের লক্ষণ তুমি দেখতে পাবে। এবার চলে আসি সিম্পল গয়টার। কেন হয় জানো? আয়োডিনের অভাবের জন্য। থাইরক্সিনের কম ক্ষরণ হয় এই কারণের জন্য, কারণ থাইরক্সিনের একটা উপাদান তো আয়োডিন ছিল। কি লক্ষণ? থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি এবং গ্রীবা অঞ্চলটা স্ফীত হয়ে যেতে থাকে। তারপর আসবো এক্স অপথ্যালমিক গয়টার। কেন হয়? থাইরক্সিনের অধিক ক্ষরণের জন্য হয় এটা। আর মনে রাখতে হবে অক্ষিগোলক থেকে অক্ষিগোলক হচ্ছে যেন বাইরে বেরিয়ে আসছে, মানে এই যে আমাদের গোল যা অক্ষিগোলক সেটা মনে হচ্ছে বাইরে মানে ভেদ করে বাইরে চলে আসছে। এই ধরনের লক্ষণ তুমি দেখতে পাবে এর মধ্যে। এবার ডায়াবেটিস মেলিটাস কেন হয়? ইনসুলিনের ক্ষরণ হ্রাস পেলে হয় এটা। কি লক্ষণ পাবে? রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাবে, মূত্রের সঙ্গে শর্করা মানে গ্লুকোজ বা শর্করা বেশি মাত্রায় নির্গত হতে থাকবে। এটাই তো, তাই না? ওকে, অ্যাডিশন বর্ণিত রোগ কি হয় সেখানে? কেন হয়? গ্লুকোকর্টিকয়েডস এবং মিনারেলোকর্টিকয়েডস জাতীয় হরমোন ক্ষরণ হ্রাস পেলে দেখা যায়। কি হয়? পেশি দুর্বল হয়, ক্ষুধামন্দ হয়, হাত এবং পায়ে দাগ দেখা যায়। এবার চলে আসি ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র। কেন হয় এটা? এডিএইচ হরমোনের ক্ষরণ হ্রাস পেলে হয়, তাই তো? আর নেফ্রন থেকে জল শোষণ হ্রাস পায়, সেই কারণের জন্য লঘুসার মূত্র দেহের বাইরে নির্গত হয়, অর্থাৎ মূত্রের মধ্যে অধিক পরিমাণে জল থাকে। এই হচ্ছে আমাদের রোগগুলো, যেটা আমাদের এন্ডোক্রাইন সিস্টেম থেকে আসতে পারে। এর বাইরে কিচ্ছু জানতে হবে না তোমাকে। ফর মেডিকেল, ফর বোর্ড 100%, 99 ও নয়, কারণ আজকের অভিজ্ঞতা নয়, 2006 থেকে আজকে 2020 14 ইয়ার্স এর অভিজ্ঞতা থেকে তোমাকে আমি তোমাকে এটাকে 100% অ্যাসিওর করে দিলাম। আর হোমওয়ার্ক কি আছে সেটা বুঝে গেল কোয়েল? হোমওয়ার্ক বুঝে নাও ভালো করে। সেটা হচ্ছে এই যে রোগগুলোর কথা বললাম, এই 11টা আমি রোগের কথা বললাম, এই রোগগুলোর উপর টিকা লেখো প্রত্যেকটা রোগের সম্বন্ধে। এটাই তোমার এই উইকের হোমওয়ার্ক থাকলো। তাহলে আমরা একটা চ্যাপ্টার কমপ্লিট করলাম, এরপরে আমরা অ্যানিম্যাল কিংডম চ্যাপ্টারটা শুরু করব। রাইট? তাহলে তোমরা ভালো থেকো আমার স্পেশাল স্টুডেন্ট সবাই কারা? কৌশিক, সৌমেন, রূপকথা, সুমনা, দিলরা, সুপ্রিয়া, সুজয়, অনুষ্কা, মৃত্তিকা, প্রীতম, ঋতুশ্রী, সোমা, রাজ, পর্ণেশ, শিবা, অভিসারিকা, অপলা, সায়ন, দেবাঞ্জন, সুমিত, মোনালিসা, কৃষ্ণেন্দু, সূর্যকান্ত, তিয়াশা, বরানী, কিঙ্কর, মৌ, তাপসী, সোমা, দেবদাস, আকাশ, গৌতম, স্বর্ণালী, কমল, অপর্ণা, সুজাদিন, তন্ময়, গৌতম, বর্ষা, প্রদীপ, আলিভিয়া, নাজমা, প্রিয়তমা, ঝুমা, বাণী, অরিজিৎ, বিষ্ণু, কাজী আহমেদ, রঞ্জন, ইনজামুল, শুক্লা, পম্পা, আপাসদুল, তপসী, সুব্রতা, অর্পিতা, আমারুল, সরোজ, শম্ভুনাথ, আম্বুলকারী, অলোকেশ, নেহাল, মোহাম্মদ সাহেল, রিয়া, বরানী, সৌম্য, কোয়েল, প্রণবেশ, পাপন, শুভদীপ, তিতাই, আবু সালেম, প্রিয়া, সুদর্শন, প্রিয়াসু, সুমনা, সোহম, দেবাশিস, নাফিসা, জাসমিত, তোমাদের সবাই, এছাড়া তোমাদের যাদের নাম বলতে হয়তো পারলাম না, সবার নাম বলাটা হয়তো সম্ভব হয় না সব সময়, তাদেরকেও থ্যাংক ইউ জানাই আজকের এই ক্লাস অ্যাটেন্ড করার জন্য লাইভে, বা যারা পরে ক্লাস করবে তাদেরকেও অ্যাডভান্স একটা থ্যাংক ইউ জানিয়ে রাখলাম। আর যেহেতু এই ক্লাস আমাদের সব মানুষকে হেল্প করার জন্য, পাশে থাকার জন্য, সেই জন্য তোমাদের গ্রামে, তুমি যে গ্রামে থাকো, তারা এখনো যারা টিউশনের কোনো সুযোগ পায়নি, তাদেরকে তুমি এই ক্লাসের কথা প্লিজ বলো, কারণ এই ক্লাস পুরোপুরি বিনামূল্যে, তাদেরকেও এই সুবিধা নিতে দাও। এটা তোমার কর্তব্য, কারণ তুমি ওই গ্রামে থাকো। ওই গ্রামের ভালো করা
তোমার কর্তব্যের মধ্যে আসে। আমার মানুষ হিসাবে কর্তব্য তোমাদের পাশে দাঁড়ানো, তোমাদের স্বপ্নকে সফল করা। চলো আমরা সবাই মিলে তাহলে একটা ভালো জগৎ গড়ে তুলি। এই অঙ্গীকার নিয়ে আজকে শেষ করলাম, আবার আসবো আমাদের নতুন চ্যাপ্টার নিয়ে, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক।